নমস্কার। আজকের লাইভে আপনাদের স্বাগত জানাই। অত্যন্ত আনন্দের সঙ্গে লাইভে এসেছে অনেক সহযোদ্ধা, ইতিমধ্যেই জেনে গেছেন এই আনন্দের কারণ। এই লাইভের শিরোনাম অমৃতের পুত্রকন্যা নতুন সংযোজন, নবতম সংযোজন। ইতিমধ্যেই আমি পোস্ট করেছি একটি 4 দিনের নব সদ্যজাতার ছবি। একটি মেয়ে, ফুটফুটে মেয়ে, সে কালই বাড়ি ফিরেছে, বাবা মার সঙ্গে বাড়ি ফিরেছে। কিন্তু এই যে বাড়ি ফেরা, এই ছবিটা আপনারা জানেন, দেখেছেন, কিন্তু তার নেপথ্যে যে লড়াই এবং ঘটনাবলী, যা আমি জানি আপনারা কিন্তু জানেন না, সেটাই স্বাভাবিক। সেই বিষয়টি সবিস্তারে, যতটা সম্ভব সবিস্তারে আলোচনা করবার জন্য এই লাইভ। তবে তার আগে বলি, আগামীকাল আমি বাহরমপুর যাচ্ছি। স্থানীয় বা আশপাশের বেশ কিছু পাঠক সহযোদ্ধা আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি তারা ইতিমধ্যেই জানেন। তবু এখানে আমি আরো একবার বলি, আগামীকাল হোটেল সানশাইন 4টে থেকে 5টা পর্যন্ত বহরমপুরে পাসপোর্ট অফিসের পাশেই, কাছাকাছি, আমি যা জানলাম, এক সহযোদ্ধা জানালেন তিনি সেখানেই থাকেন। সেই হোটেল সানশাইনে আমি থাকব। 4টে থেকে 5টার মধ্যে এসে সাক্ষাৎ করুন। সময় কেন বেঁধে দিচ্ছি আপনাদের বুঝে যাওয়া উচিত। আমি চাইছি এক এক করে বিচ্ছিন্নভাবে দেখা করা নয়, ওই সময়টার মধ্যে যাতে করে আপনারা আসেন, একে অপরের সঙ্গে মুখোমুখি আলাপ হয়, এটাই অনেক বেশি, এটা গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে দেখা হওয়ার চাইতে স্থানীয় সহযোদ্ধা পাঠকদের সঙ্গে আলাপ হওয়া, মুখোমুখি আলাপ হওয়া অত্যন্ত জরুরি। কারণ আগামীতে এই সংযোগটা কাজে লাগবেই। যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা প্রবেশ করেছি এবং আমাদেরকে আরো ভেতরে ওরা ঢুকিয়ে নিচ্ছে তাদের কৌশল দিয়ে, প্রভুদের কৌশল দিয়ে, তাই স্থানীয় বা সন্নিকটাবর্তী সহযোদ্ধাদের একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়া অত্যন্ত জরুরি। এবং এই কারণেই আমি যেখানেই যাই এই চেষ্টা করি। কলেজ স্ট্রিট কফি হাউসে যে আমি যাই, এটাই তার মূল উদ্দেশ্য, এটাই, একে অপরের সঙ্গে মুখোমুখি আলাপ করে নেওয়া। তো যাই হোক, আবার বলছি, বহরমপুর পাসপোর্ট অফিসের কাছে হোটেল সানশাইন, 4টে থেকে 5টার মধ্যে আসুন। দেখা হবে, কথা হবে, এবং আরো অনেক সহযোদ্ধার সঙ্গে আপনাদের, কয়েকজন, তাদের সঙ্গে আলাপ হবে। তারপরে আমি ব্যস্ত হয়ে যাব যে অনুষ্ঠানের উদ্দেশ্যে আমি যাচ্ছি, সেটাও আপনারা জানলে ভালো লাগবে। অনেকেই ইতিমধ্যেই জানেন যে এরকমই যে অমৃতের কন্যাকে নিয়ে আমি আজ লাইভে এসেছি, যাকে উদ্দেশ্য করে, যার সম্পর্কে বা এই লাইভ, যে দম্পতির বিষয়ে এই লাইভ, তেমনই এক নবজাতকের অন্নপ্রাশন অনুষ্ঠানে কিন্তু আমি যোগ দিতে চলেছি। হ্যাঁ, কি সমাপতন না? তো এই রকমের অনুষ্ঠান আগামীতে আরো বাড়বে বলে আমার বিশ্বাস। সব
ক্ষেত্রে আমি যেতে পারবো না, তখন আমি থাকবো না। কারণ আগামী যে আন্দোলনটা শুরু হয়েছে, আমরা শুরু করেছি মাত্র, যখন এটা মহিরুহ হবে তখন আমি থাকবো না পৃথিবীতে। কিন্তু আমার বিশ্বাস আপনাদের মধ্যে প্রশ্ন যেটা আমি তুলে দিয়েছি, যে ভাবনা জাগিয়েছি, অন্তত আপনারা সেই প্রশ্নের জগতে থাকবেন, নিজে ভাবা এবং ভাবানোর মধ্যে থাকবেন, এটাই আমার কামনা। শুরু করছি আজকের লাইভ অমৃতের পুত্রকন্যায় নবতম সংযোজন। এই যে দম্পতি, এই যে জন্ম, এটা কিন্তু আলাদা। আগে যারা, এমন অনেকেই আমার জানেন, তাদের ছবি, তাদের সন্তানের ছবি আমি দিয়েছি, ভিডিও দিয়েছি, তাদের সঙ্গে এই দম্পতির অনেক বিষয়ে যেমন মিল আছে, তেমন অনেক বিষয়ে বিস্তর ফারাক আছে, আকাশ পাতাল ফারাকও আছে। তবে সেই ফারাকটা খুব স্বাভাবিক, কারণ যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা এখন আছি বা আগে থেকেই আছি, সেটা ভাবলে এই ফারাকগুলো হওয়া অত্যন্ত স্বাভাবিক। তো কি ফারাক? আগে সাদৃশ্যটা কি? সেটা হলো এই যে সবাই প্রাকৃতিক পন্থায় বিশ্বাস করেন বলেই এরকম দুঃসাহসিক বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে মূল স্রোতের মগজ ধোলাইয়ের মধ্যে আমরা আছি, তো এই ধরনের সিদ্ধান্ত যখন ডিগ্রিধারী, তথাকথিতভাবে শিক্ষিত ডিগ্রিধারী বাবা মা এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং মূল স্রোতের বিরুদ্ধে হাঁটার সিদ্ধান্ত নেন, তারা নিঃসন্দেহে এক বৈপ্লবিক সিদ্ধান্ত নেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের আমি বারবার করে সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই তাদের এই সিদ্ধান্তের জন্য, লড়াইয়ের জন্য। ব্যাপারটা যে কত কঠিন তারা নিজেরা ভালো জানেন, পরিবার পরিজন সবাই বিরুদ্ধে। সেই ক্ষেত্রে আমি তো শুধু ভাবাই, তথ্য দিই, বিশ্লেষণ করি, কিন্তু বাস্তবের কাজটা, লড়াইয়ের কাজটা তাঁদেরই করতে হয়। কুর্নিশ না জানে উপায় আছে? কোনো উপায় নেই। তো প্রাকৃতিক পন্থাটা কমন, কিন্তু বাকি বিষয় আসুন। আগে এই দম্পতির নাম জানার কোনো দরকার নেই, নামে কিছু এক্ষেত্রে যায় আসে না। আমি বারবার বলি, আমার ক্ষেত্রেও আমার নামটা ম্যাটার করে না, আমার ভাবনা কতটা আপনাদের ভাবাতে পারছি সেটাই ম্যাটার করে। তাই এক্ষেত্রেও আমি নবদম্পতির নাম বলছি না, তাদের পরিস্থিতি বলছি। আরও একটা কারণ আছে, এই নবদম্পতি কিছুদিন পরেই তাদের সঙ্গে আমার দেখা হবে এবং তাদের এই অভিজ্ঞতা আমি ভিডিও বন্দি করব আপনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। আপাতত আমার মুখে শুনুন, তারপরে তখন তাদের মুখেই যখন শুনবেন তারাই তাদের নাম বলবেন, সেটাই ভালো হবে। প্রথমত বলি, এই দম্পতি পশ্চিমবঙ্গের নয়, তারা নবী মুম্বাই এলাকায় থাকেন। এই সমস্ত বিষয়টা আমি হ্যান্ডেল করেছি ফোনে এবং মেসেজে। তবে কি কারোর সাথে দেখা হয়নি? অবশ্যই দেখা হয়েছে। মায়ের সাথে দেখা হয়েছে বই মেলায়, বাবার সাথে এখনো মুখোমুখি দেখা হয়নি, ফোনে কথা হয়, কিন্তু মায়ের সাথে দেখা হয়েছে। কিভাবে দেখা হয়েছে আসুন একটু দেখে নিই জুনে, কারণ এই যে ফারাকটা বুঝতে পারবেন। প্রথমেই বলে দিই, আগের যে ঘটনাগুলো, এ ধরনের সদ্যজাত যারা আমাদেরকে উপহার দিয়েছেন, তারা বাবা মা আগে থেকেই করোনা কালে সজাগ ছিলেন এবং তারা ভ্যাকসিন নেননি, বা কেউ হয়তো একজন নিয়েছেন, একটি নিয়েছে, বা আরেকজন হয়তো নেয়নি, বেশিরভাগ ক্ষেত্রেই দুজনেই নেননি। এবং এই ঘটনাটা সেটা আপনারা জানেন, ছবিও দিয়েছি, বাবা মা সহ সন্তানের ছবি কিছু কিছু ক্ষেত্রে আমি দিয়েছি, সব ক্ষেত্রে দিতে পারিনি, কারণ অনেকেই তারা এখনো পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে লড়াই চলছে বলে তারা প্রকাশ্যে আসতে চাইছেন না এখনো পর্যন্ত, তাই সবার ছবি দিতে পারিনি। কিন্তু এই ক্ষেত্রে
বাবা মা দুজনেই কিন্তু ডাবল ভ্যাকসিনেটেড। এটা একটা ফারাক বটেই। কারণ কি, যখন করোনা শুরু হয় এবং যখন এই ভ্যাকসিন আসে তখন তারা আমাকে চিনতেন না, আমার সঙ্গে তাদের পরিচয় হয়নি। তারা ফার্মা লবির অবিচল ভক্ত ছিলেন। এই কারণেই কিন্তু বারবার বলি, যারা এখনো তর্ক বিতর্ক করছেন বা বুঝতে চাইছেন না তাদেরকে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না। কেউ বলতে পারে না একদিন তারা বুঝতে পারবেন এবং এই লড়াইয়ে, এই ভাবনায় সামিল হবেন। কারণ এই মা জননী তিনিও কিন্তু প্রথম দিকে আমার সঙ্গে লড়াই করেছিলেন, তবে হ্যাঁ, শালীনতা বজায় রেখেই করেছিলেন। তখন তার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে যখন তিনি আমাকে ফেসবুকে খুঁজে পান, ইউটিউব ভিডিওর মাধ্যমে বা কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পান, এবং তিনি আমার সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক করেন এবং তিনি বলেন যে তার করোনা হয়েছিল এবং আমি কেন এসব বলছি, এবং তিনি তার মাইগ্রেনের সমস্যা মুঠো মুঠো ওষুধ খান এবং পরিবারের সবাই মুঠো মুঠো ওষুধ খায়। এবং তাই করোনার সময় এই মায়ের কথা, যার কথা বলছি, তিনি করোনা বিধি পালনের জন্য কিন্তু সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন এবং বাড়ির পরিবারের সবাইকে মাস্ক পরানো থেকে শুরু করে, হাত ধোয়া থেকে শুরু করে, স্যানিটাইজারের ব্যবহার থেকে শুরু করে, বাইরে যাওয়া এবং ভেতরে ঢোকার সময় কি কি বিধি, এই সমস্ত কিছু, এমনকি ধোয়াধুয়ি, সবজি ধোয়াধুয়ি, এই সমস্ত কিছু তিনি করেছেন এবং সবসময় প্যানিকগ্রস্তই ছিলেন। তিনি নিজেই আমাকে এটা বলেছেন যখন আমার সঙ্গে আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়, প্রথমে মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপে চলে আসেন। তো স্বাভাবিকভাবেই তিনি এগুলো মানতে চাইতেন না। আমার এটাই খুব স্বাভাবিক যে আমি বললাম আর আপনি সঙ্গে সঙ্গে মেনে নিলেন, এই প্রক্রিয়াটা ঠিক নয়। তাহলে বুঝতে হবে যে ব্যাপারটা উপরে উপরে হচ্ছে, গভীরে হচ্ছে না। তো তিনি তখন আমাকে এই প্রশ্নগুলো করেন এবং অনেক অপ্রীতিকর প্রশ্ন করেন, ইত্যাদি ইত্যাদি। আমি কিছু কিছু ক্ষেত্রে যেখানে উত্তর দেওয়া উচিত উত্তর দিই এবং লিঙ্কগুলো দিতে থাকি, বিভিন্ন বিষয়ে লিঙ্কগুলো দিতে থাকি, এবং তিনি সেগুলো মন দিয়ে পড়েছেন এবং তার স্বামীকে পড়িয়েছেন, এবং ধীরে ধীরে একটা বিশ্বাস উৎপন্ন হয়েছে তার। একটা সময় লেগেছে। তো ওর সঙ্গে আলাপ আমার এই ধরো 2023 এইরকম সময়, এক্সাক্ট সময়টা মনে নেই। তো তারপরে কি হলো, হ্যাঁ, স্ট্যাটাস হচ্ছেন আর হাজবেন্ড কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং দুজনেই শিক্ষিত এবং শিক্ষিতা, ডিগ্রিধারী বলতে আমরা যা বুঝি। পরিবার পরিজন দেশে বিদেশে কর্মরত, মানে তথাকথিত সফিস্টিকেটেড শিক্ষিত শ্রেণী বলতে আমরা যা বুঝি তারা তেমন পরিবারেই বিলং করেন। তো তারপরে তো বেশ কিছুদিন কথা ছিল না, মানে আমি এই লিঙ্ক দিলাম, এত অনেক মানুষের সঙ্গেই তো কথা হয়, সেভাবে যোগাযোগ থাকে না। তারা যোগাযোগ করলে থাকে, আমি একা কজনের সঙ্গে যোগাযোগ রাখবো বলুন দেখি, সম্ভব হয় না। তারপরে দেখি হঠাৎ করে একদিন, বিগত বইমেলা নয়, মানে এই বইমেলা নয়, তার আগের বইমেলায়, আপনারা মানে তখনও তিনি কনসিভ করেননি, সেই অবস্থাতে তিনি আমার সঙ্গে দেখা করেন এবং প্রণাম করেন, বেশ কিছু ছবি ভিডিও তোলেন এবং তখন তিনি রীতিমতো কাঁপছিলেন এবং ক্ষমা চান আমার কাছে। মানে তিনি বলেন, আমি ক্ষমা টমা বলবো না, মানে উনি বলেন যে আমি অনেক কিছু বলেছি স্যার আপনাকে, তখন আমি বুঝতাম না, এখন আমি পুরোটাই পরিবর্তিত একজন মানুষ, আপনি আমাকে একটা নতুন দিক দেখিয়েছেন। তো এই হলো তার একটা প্রাথমিক যে বোধ, উপলব্ধির জাগরণ। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে, প্রাকৃতিক পন্থা ইমপ্লিমেন্ট করতে সময় লাগে এবং পরিবারের সবাইকে নিয়ে এটা করতে হয়। তো যাই হোক, এটা সূত্রপাত। তারপরে কি হলো, বিবাহ হওয়া সত্ত্বেও বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরেও মা বাবা হওয়ার সমস্যা ছিল।
তারা ডাক্তার দেখাচ্ছিলেন, প্রেগন্যান্সি কনসাল্ট করছিলেন কিভাবে কনসিভ করা যায়, প্রসেসের মধ্যে তারা ছিলেন। সেই সময় কোনো এক ডাক্তার এই প্রেগন্যান্সিকে কার্যকরী করবার জন্য ওষুধপত্র দেন তাকে, ফলিকলের গ্রোথের জন্য ইত্যাদি ইত্যাদি, ইলেকট্রোজোল জাতীয় ওষুধ, আপনারা জানেন আর কি, এরকম ওষুধ দেওয়া হয়, কেউ কেউ জানেন এসব। তো এই প্রসেসের মধ্যে তিনি থাকেন। তারপরে ইতিমধ্যে তাদের ভ্যাকসিন নেওয়া তো হয়ে গেছে, তিনি কনসিভ করেন, কিন্তু সেটা ফ্রুটফুল হয়নি। কিছুদিনের মাথায়, সম্ভবত এই মাসখানেক বা এরকম, তার একটু বেশি হতে পারে, আমার এক্সাক্ট মনে নেই, মাথায় সেটা অ্যাবর্শন হয়ে যায়, মিসক্যারেজ যাকে বলা হয়, মিসক্যারেজ হয়ে যায়। তারপরে তো আমার সঙ্গে কথাবার্তা তাদের বাড়ছে, ইতিমধ্যেই আরো অনেক তথ্য আমি ভিডিও করে চলেছি, তারা ভিডিও দেখছেন, একটা প্রসেস চলছে। তারপর তারা ঠিক করেন যে ওষুধ খাবেন না, প্রকৃতির উপর ছেড়ে দেন, যে সন্তান হয় হবে, না হলে হবে না, মহাকালের ইচ্ছে, আমরা আর এ ধরনের ওষুধপত্র খাওয়ার কোনো দরকার নেই। তারা এই ধরনের টেস্ট ফেস করতেন স্বামীর স্ত্রীর বিভিন্ন রকমের, বুঝতেই পারছেন, সেগুলোও তারা বন্ধ করে দেন এবং প্রাকৃতিক পন্থায় ফিরে আসতে থাকেন। এবং শুধু তাই নয়, মাইগ্রেনের ক্ষেত্রে আপনারা জানেন যে নার্ভের বিভিন্ন রকমের ওষুধ দেওয়া হয়, যেগুলো নার্ভের ওপর চাপ পড়ে আর কি মারাত্মক, সেগুলো তিনি পুরোপুরি বন্ধ করে দেন। পেনটাকে সহ্য করার কথা বলেন। আমি তাকে বলি যে, আমরা ভিডিওতেও বারবার আপনাদের বলেছি, দেখবেন যে আমরা আনন্দটা যখন, শারীরিক প্লেজারটা যখন নিই, সেটা যৌন আনন্দই হোক, খাদ্য যখন সুস্বাদু খাবার খাচ্ছেন সেটা যখন উপভোগ করি, তখন কিন্তু আমরা এই আস্বাদটাকে নষ্ট করার জন্য, এই প্লেজারটাকে নষ্ট করার জন্য বা কমানোর জন্য, হ্রাস করবার জন্য, করার জন্য কিন্তু আমরা কোনো ওষুধ খাই না, আমরা উপভোগ করি। কিন্তু যখন যন্ত্রণা হয় শরীরে, ওটাও তো প্রকৃতিরই ব্যাপার। যন্ত্রণা মানে আপনার শরীর, আপনার ইমিউন সিস্টেম লড়াই করছে, তো সেইটাকে কি হয়, মানে সে ফাইট করছে, তো সে তখন সঙ্গে সঙ্গে আমাদের পেইন কিলার লাগে, আমাদের অমুক লাগে। মাইগ্রেনের পেন জানেন বেশ ভালো রকমের পেন হয়, তার জন্য বিভিন্ন রকমের ওষুধ লাগে, এগুলো লাগে আমাদের, এবং সেটা আমরা রিলিফ পেতে গিয়ে আমরা অনেক রকম ক্ষতি ডেকে আনি। তাই আমি বারবার বলি যে যথাসম্ভব যখন এগুলো, মাইগ্রেন বলুন বা এমনি ধরুন অনেকের পিরিয়ডের পেন হয় ইত্যাদি ইত্যাদি, এগুলোকে নেগোশিয়েট করবার জন্য পেন কিলার বা এরকমের কোনো ওষুধ খাবেন না। সহ্য করুন, কষ্ট করুন, সহ্য করুন, এতে ভালো থাকবেন আগামীতে। তো তিনি সেটাই অনুশীলন করা শুরু করেন এবং তারপর থেকে তিনি আর এই মাইগ্রেনের ওষুধ খান না, এবং অন্যান্য যত ওষুধপত্র বাড়িতে সব চলতো, অ্যান্টাসিড, বিভিন্ন রকমের প্যারাসিটামল, ফার্মা কোম্পানির খপ্পরে পড়লে যা হয় সবগুলোই বন্ধ করে দেন। এবং খাদ্য, পুষ্টিকর খাদ্য, এসব বিষয়ে আমি বারবার বলি, প্রাকৃতিক পন্থা, এগুলো অনুসরণ করতে শুরু করেন। তারপরেই সেই ঘটনাটা ঘটে। তিনি নিজে প্রথমে বুঝতে পারেননি যেটা ঘটতে পারে, এটি ভাবেনি, কারণ এত তাড়াতাড়ি যে ঘটতে পারে। তারপরে কি হলো, হঠাৎ করে একদিন উনি আমাকে মেসেজ করলেন এবং তারপরে ফোন করলেন। ফোন করে বললেন যে অত্যধিক অ্যাসিড হচ্ছে স্যার, কি করব, অত্যধিক অ্যাসিড, মানে গলা বুক জ্বলে যাচ্ছে, মারাত্মক অ্যাসিডিটি, থাকতে পারছি না। আমি তখন বললাম, ইমিডিয়েট রিলিফ পাওয়ার জন্য কিছু নয়, বেশি করে জল খান এবং গলায় আঙুল দিয়ে বমি করে ব্যাপারটাকে বের করে দিন, রিলিফ পাবেন।
তারপরে উনি সেটা করেন এবং রিলিফ পান, এবং তারপরে উনি টেস্ট করেন। তা সন্দেহ আমারও মনে হয়েছিল গুড নিউজ আছে। তো জানা যায় যে হ্যাঁ, উনি প্রেগন্যান্ট হয়েছেন, এবং বুঝতেই পারছেন প্রেগন্যান্সির শুরুতে এবং অনেক দিন পর্যন্ত, অন্তত একটা সময় পর্যন্ত অ্যাসিডিটি থাকে। এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক। অ্যাসিডিটি ভাব থাকে, কখনো কম কখনো বেশি, এটা থাকে, এটা সঙ্গে নিয়েই চলতে হয়। কিন্তু তারপরে কিন্তু তার মানে উনি সেই অ্যান্টাসিড কিছুই খাননি। এই প্রসেসগুলো এবং অন্যান্য যে প্রাকৃতিক পন্থা আমি বলেছিলাম, জোয়ান, মৌরি, তারপরে প্রয়োজনে এলাচ কখন কিভাবে কি ব্যবহার করতে হবে, সেগুলোর মাধ্যমে তিনি সুস্থ থাকেন। তারপরে টেস্ট বিভিন্ন রকমের, ওই যে কোথায় হবে, তো কলকাতায় আমাদের নার্সিংহোম আছে পরিচিত, যেখানে আমাদের সহযোদ্ধারা ইতিমধ্যেই বাবা মা হয়েছেন, কিন্তু তার পক্ষে কলকাতায় আসা সম্ভব ছিল না। এছাড়াও কলকাতায় তার যারা আপনজন আছেন, তারা ফার্মা কোম্পানির একেবারে আরও কট্টর ব্যাপার তারা এখনো বোঝেননি, এবং তিনি আশঙ্কা করলেন যে কলকাতায় গেলে হিতে বিপরীত হতে পারে, ভ্যাকসিন দিয়েই দেবে হয়তো। যাই হোক, এসব কারণে তবে তার স্বামী একদম প্রথম থেকে তার সঙ্গে আছেন, এবং তার জামাইবাবু তিনিও সঙ্গে আছেন, পরে আমি জানতে পাই এরপরই। তো এরপরে তো স্বাভাবিকভাবেই আস্তে আস্তে দিন এগোতে থাকে, চেক আপ হয় স্বাভাবিক, এবং চেক আপের সময় বিভিন্ন রকমের আয়রন ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি খাওয়ার কথা, তিনি সেগুলো কিছুই খাননি, এভাবেই চলতে থাকে। তো নবী মুম্বাইয়ের বুঝতেই পারছেন বড় বড় ঝপ, যেখান জায়গায় বড় বড় মানে ওই দেবদারু গাছ যখন জন্মায়, আশপাশে ছোটখাটো কিছু টিকে না, টিকতে দেয় না, টোটাল কন্ট্রোলের যুক্ত। তো আরেকটা কারণও আছে যে তিনি যে ডাক্তারের, অ্যাপোলোতে যে ডাক্তারের, এক মহিলা ডাক্তারের সংস্পর্শে আসেন, সেই কাহিনী পরে বলছি। যে ডাক্তার তাকে কিন্তু সাহায্যই করেছে, ম্যানেজমেন্ট ঝামেলা করেছে, কিন্তু ডাক্তার সাহায্য করেছে। তো সেই সময় বিভিন্ন রকমের টেস্ট তিনি করতে চাননি, কিন্তু ওই যে কিছু টেস্ট করতেই হয়, এখন তো আর ধাইমার যুগ নেই, ধাইমা থাকলে সুবিধা হয়। তো নর্মাল ডেলিভারিরই কথা হয় আর কি, প্রথম দিকে সেভাবেই এগোয় আর কি, কথাবার্তা সেভাবেই এগোয়, এবং বাচ্চাকে একটি ভ্যাকসিনও দেবেন না, এবং নিজেও সেই সময় কোনো ওষুধপত্র মেডিকেশন নেবেন না, সেটাও সে বিষয়েও একমত হয় কর্তৃপক্ষ। তারপরে কি ঘটে, তারপরে হঠাৎ করে ওই যে টেস্টগুলো চলছিল, তো কিছু টেস্ট তো করছিলেনই, করতেই হচ্ছিল। এই অবস্থায় থেকে যে উনি লড়াই করে আনভ্যাকসিনেটেড শিশুকে নিয়ে ফিরে আসতে পেরেছেন, এটাই বড় ব্যাপার আর কি, অ্যাপোলো থেকে। তো সেখানে দেখা গেল তার হিমোগ্লোবিন 8 মানে সামান্য 8-এর একটু। তখন ডাক্তার বললেন এবার তো ইঞ্জেকশন নিতেই হবে, হিমোগ্লোবিন বাড়াতে হবে, আপনার তো আয়রনের ব্যাপার আছে একেবারে মারাত্মক, তাহলে কী করে আপনি মা হবেন, নর্মাল ডেলিভারি হবে না, অমুক হবে না, সমস্যা হবে আপনার, ইত্যাদি ইত্যাদি ভয় দেখানো শুরু হলো। তো তিনি সত্যিই মুচড়ে পড়েছিলেন। আবার আমার সঙ্গে ফোনে কথা হলো, মেসেজে কথা হলো। তো আমি তখন বললাম কুলেখাড়া এবং অন্যান্য যত শাকসবজি, কলমি থেকে শুরু করে যেখানে আয়রন আছে, ডিম, এগুলো খেতে হবে বেশি বেশি করে, মানে উপায় নেই এখন, যতটা করা যায়। তো উনি সেগুলো জোগাড় করলেন। তারপরে কি হলো, 20-22 দিনের মাথায় হিমোগ্লোবিন 10-এ উঠে গেল। ভাবতে পারেন, এটা মিরাকল। ডাক্তারও যিনি চেক আপ করছিলেন টেস্ট, তিনিও তো অবাক। উনি বলছিলেন যে এটা ইনজেকশন দিলে 1 ইউনিট বড় জোর বাড়তে পারে, তাও স্থিরতা নেই, কিন্তু কিভাবে এতটা মেকআপ করে 10-এ পৌঁছে গেল প্রাকৃতিক পন্থা, তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। এটা ওদের কাছে মিরাকল, কিন্তু আমাদের কাছে স্বাভাবিক। বেশ, তারপরে কি হলো, প্রথমে কথা ছিল নর্মাল ডেলিভারি,
1,36,000 প্যাকেজ, জানেন তো অ্যাপোলো বলে কথা। কিন্তু আমি জানতাম যে শেষ পর্যন্ত ওরা নর্মাল করবে না, মানে বুঝতেই পাচ্ছেন, কোনো এখন সরকারি, এটা নিয়ে আমার ভিডিও রয়েছে এবং আমি লিঙ্কও দিয়ে দিই, সরকারি হাসপাতালে কিভাবে সি সেকশন বাড়ানো হচ্ছে ভাবতে পারবেন না। এই নিয়ে অনেকেই আশঙ্কা জানিয়েছেন যে কেন নর্মাল না করা গেলে কমপ্লিকেটেড পরিস্থিতি হলে আলাদা কথা, কিন্তু ওই যে ফার্মা কোম্পানির ডিরেক্টিভস আছে সেগুলোকেই ফলো করা হয়, বুঝতে পারছেন তো। তো এই ক্ষেত্রেও নর্মালি হওয়ার কথা ছিল, কারণ সমস্ত প্যারামিটার নর্মাল ছিল। এবং যখন তিনি এই কনসিভ করলেন মিসক্যারেজের পরে এবং কোনো প্রাকৃতিক পন্থায়, তো অনেক সেই সময় চেক আপে তারা বিশ্বাসই করতে পারছিলেন না। হ্যাঁ, মায়ের বয়স কিন্তু 37-এরও বেশি, এটাও একটা ফ্যাক্টর, ভাবতে পারেন। প্রাকৃতিক পন্থার মাহাত্ম্য, 37 বছর বয়স, 37+, যত জানি আমি। হ্যাঁ, 37 তো বটেই, পেরিয়ে গেছে। তাহলে এই অবস্থাতে দাঁড়িয়ে নর্মালি কনসিভ করেছেন, অনেকেই ভাবছিলেন, বলছিলেন আইভিএফ কিনা অমুক তমুক, শুনে তারা অবাক। এ একটা ঘটনা বটে। বেশ, তারপরে কি হলো? তারপরে সেখানে আগে থেকে কথা বলে এসেছিলেন যে আমরা ভ্যাকসিন নেব না, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব রাজি আমরা, এরকম করে চালিয়েছে। তারপরে একটা ভর্তি হওয়ার তারিখ দিলেন, প্রথমে বলা হয়েছিল নর্মালি হবে ইত্যাদি ইত্যাদি, যাই হোক তারিখ দেওয়া হলো। সেখানে তিনি স্বামী এবং জামাইবাবুকে নিয়ে যান। সেখানে একটা ফর্ম দেওয়া হয় তাদেরকে, সেখানে দেখা আছে রুটিন ভ্যাকসিন মেডিকেশন সব নাকি সই করতে হবে। রুটিন মেডিকেশনস যা যা আছে সব সেখানে রয়েছে, মানে সই করতে হবে ম্যানেজমেন্ট। এবার তার জামাইবাবু তো ব্যাপারটা বুঝে গেছেন এবং তারাও বুঝে গেছেন যে এসব কি, রুটিন মানে তো সব ঢুকে যাচ্ছে তার মধ্যে। বলেন না, আমরা এখানে সই করব না, আমাদের জন্য তো আলাদা একটা ফর্ম হওয়ার কথা ছিল, আমরা আগে থেকে বলে গিয়েছিলাম এই ফর্মটা তো রুটিন ফর্ম সবার জন্য, এটা আমরা করব না। অনেক চাপ দেওয়া হয়, এভাবে 6 ঘন্টার সময় কিন্তু চলে যায় ম্যানেজমেন্টের চাপ, বুঝতে পারছো? এটা একটা ঘটনা, তো তারা এই প্রথম এরকম ঘটনা দেখছে, তারা তো কল্পনা করেনি যে এরকম হতে পারে। তারা ভেবেছিল পরের দিকে মেনে নেবে, সব সময় একটা মেন্টাল প্রেসারে রাখা। তারা কি বলে, না এটা তো করুন আপনারা, পরে ভ্যাকসিনের জন্য আলাদা ফর্ম দেব, সেখানে আপনারা না মানে লিখে দেবেন। তখন এরা বলেন যে তাই নাকি, তো এখানে রুটিন মেডিকেশন সমস্ত বলছেন, সেখানে আমরা সই করলাম, তাহলে আবার ওখানে আবার কি মানে থাকছে? এটা তখন মানেই থাকছে না। যাই হোক, তারপরে আলাদা করে ব্যবস্থা করা হলো এবং সেখানে অনলি নেসেসারি, এক্সট্রিমলি নেসেসারি সেটা করা হলো, সেইভাবে কেটে কুটে পাশে লিখে দেওয়া হলো, রুটিনটাকে বাদ দেওয়া হলো, তারপরে তারা সই করলেন। বুঝতে, ততক্ষণে 6 ঘন্টা কেটে গেছে। মা এবং মেয়ে, ছেলের যে আগামীতে যে আসবে, দুই ব্যাপারেই মানে আগে থেকে মারাত্মক রকমের পরিস্থিতি, বুঝলেন তো। তারপরে কি হলো আমি সংক্ষেপে বলছি, এদের যখন ইন্টারভিউ হবে তখন নেব আমি আর কি। হ্যাঁ, এদেরই তো ইন্টারভিউ নেওয়ার কথা উচিত আর কি, এই সমাজে এই সিস্টেমে দাঁড়িয়ে কাদের ইন্টারভিউ নেওয়া উচিত বলুন বলুন দেখে? এমন দাম্পত্যের ইন্টারভিউ নেওয়া উচিত। হ্যাঁ, লড়াই কাকে বলে এরা দেখিয়ে দিয়েছে। তারপরে কি হয়, তারপরে তো হিমোগ্লোবিন নর্মাল টর্মাল দেখে সব অবাকই হন। তারপরে ওই যে সব ইঞ্জেকশনগুলো, বিল বাড়ানোর সুযোগটা চলে যায়। তারপরে কি হয়, প্লেটলেট চেক করতে হবে না, তখন তিনি ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছেন। বারবার একবার নয়, বারবার তিনবার যখন আবার রক্ত নিতে এসছেন প্লেটলেট চেকের জন্য, তখন এই মা রীতিমতো রেগে যান যে কি ব্যাপার, এতবার করে প্লেটলেট, এতবার করে রক্ত নিচ্ছেন কেন? বলছে না, আপনার 37,000 এসছে, আপনাকে তো
বিশেষ ব্যবস্থা নিতে হবে। 37,000 মানে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর। না 1,40,000 এসছে, না সরি 70,000 এসছে, 70,000, সরি 70,000 এসছে প্লেটলেট। খুবই খারাপ অবস্থা, অমুক ওই জন্য আমি বললাম, তাই? কিন্তু মা তখন বলছেন, কই না তো, এমন তো হওয়ার কথা ছিল না, আপনারা ম্যানুয়াল কাউন্ট করুন। জানেন তো আগে সব এগুলো ম্যানুয়াল কাউন্টেই হতো, করুন, সময় লাগুক, যাই হোক। ঠিক আছে এবার আমরা করব, এই বলে টলে আবার থার্ড টাইম রক্ত যাই হোক রেগে মেগে দিয়েছেন। তারপরে দেখা যাচ্ছে না, ওটা 1,37,000, মানে 1,40,000-এর কাছাকাছি, ভাবতে পারেন। তাহলে এইভাবে উনি যদি প্রতিবাদী না হতেন তাহলে তো প্রথমবারেই ভয় পেয়ে যেতেন, যে কোনো নারী ভয় পেয়ে যেতেন। এবং ওদের যে ট্যাকটিক্স, অন্যান্য মেডিকেশন, ইনজেকশন, এই সেই করে বিলটা বাড়ানো যেত, এবং ওই যে অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, সেই ব্যাপারটা চলতে থাকতো। কিন্তু উনি প্রতিবাদ করেছিলেন বলেই কিন্তু পরে দেখা গেল প্লেটলেট কাউন্টটা ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল, ভাবতে পারেন। তাহলে বুঝুন, খেলাটা বুঝুন। তারপরে তো সন্তান বলো, আমি সংক্ষেপে বলছি, এর মাঝখানে আরো অনেক গল্প, এই টেস্ট সেই টেস্ট অমুক টেস্ট, ডাক্তার আসছে ঘন ঘন, কত রকমের ডাক্তার বিভিন্ন রকমের ভয় দেখাচ্ছেন, তো ওদের মুখেই শুনবেন। যাই হোক, তারপর ডেলিভারি হলো, কন্যা সন্তান হলো। তারপরে কি হলো, ওই যে যেটা হয়, সন্তান হওয়ার পরপরই সবসময় ওদের লোক, একটা কথা বলি, পালা করে কিন্তু রাত্রের বেলা শিশুর ওজন পর্যন্ত ওদের সামনে নিতে হয়েছে। শিশুকে কিন্তু কোনো কোনো জায়গায় ওরা আলাদা করে নিয়ে যেতে দেননি আর কি। সব সময় শিশুর ওজন বলুন যাই, শিশুরা ব্লাডও নিয়েছে, কিন্তু দুবার নাকি ব্লাড নিয়েছে, 2-3 বার, ওটা আটকাতে পারেননি। কি করব, এমন পরিস্থিতি। তো শিশুর নাকি সুগার টেস্ট করা যায় এই কারণে ব্লাড নিয়েছে। কিন্তু যা হয়েছে, ওজন করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বাবা মা আত্মীয় পরিজনের সামনে, এবং সেখানে অহরহ পাশে হোটেল ভাড়া রেখেছিলেন আত্মীয় স্বজনের জন্য, সব সময় যাতে করে থাকতে পারেন, এবং তার সঙ্গে সারা রাত কেউ না কেউ একজন না একজন আত্মীয় ছিলেনই, সেভাবেই কথা বলেছিলেন। কিন্তু ওই যে বলা হয়েছিল নর্মাল ডেলিভারি, কিন্তু পরের দিকে কি হলো, যা হয় এই করে সেই করে ওই করে সিজারিয়ান করা হলো। কত, 2,30,000 বিল, মানে 1,00,000 টাকা বাড়ানো গেল। কি খেলাটা বুঝতে পারেন তো? হ্যাঁ, শুধু তাই নয়, এইসব বড় বড় ব্র্যান্ডের হাসপাতালে জানেন তো আবার ওরা নর্মাল ডেলিভারির কোর্স করায়, 10,000, 15,000, 20,000, মানে কি ব্যায়াম করতে হবে, অমুক তমুক কি করতে হবে, সব ওরা নাকি ট্রেনিং দেয়। তো সেটা ভাবুন, মানে ওটা নিয়েও ব্যবসা। আর আমাদের দেশের, আমাদের যত জন্ম হয়েছে আমাদের বাবা মাদের সেই সময়, সবই তো নর্মাল ডেলিভারিতেই হয়েছে, তাই না? সিজারিয়ান সেকশন কবে এলো? যদিও তাতে শল্য চিকিৎসার জনক চরক সুশ্রুত আমাদের দেশেরই, এমন নয় যে সার্জারিটা ওরাই আবিষ্কার করেছে, মোটেই নয়। তো যাই হোক, দরকার পড়তো না, কারণ আদিকালের চিকিৎসকেরা সবসময় এই নর্মালকেই গুরুত্ব দিয়েছেন, এবং জীবনযাপন সেই সময়, খাদ্য ইত্যাদি ইত্যাদির, মা কি খাচ্ছেন, চলাফেরা, মুভমেন্ট ইত্যাদির ব্যাপারে সেটা প্রাকৃতিক পন্থায় নর্মাল ডেলিভারিটাই স্বাভাবিক ছিল। কিন্তু এখন ওই যে দিনরাত টিভি দেখা, সিরিয়াল দেখা, দিনরাত ফোন ঘাঁটা, মুভমেন্ট থাকে না। তো এই জন্য এইসব ব্র্যান্ডেড কোম্পানিগুলো আবার নর্মাল ডেলিভারির জন্য কোর্স করাচ্ছে ভালো টাকা পয়সা দিলে। তাহলে কি হবে, ওখানে ওই কোর্সটা করলে ওখান থেকে ওরা সেই সময় বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপার করে উপার্জন করবে, তারপরে ওরা দেখবে নর্মাল ডেলিভারি হয় কিনা। খেলাটা বুঝতে পারছেন তো? খুব ইন্টারেস্টিং খেলা। ধাইমাদেরকে বেআইনি করে এখনো করতে পারেনি ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে, এখনো অনেকেই ধাইমার সাহায্যে প্রসব করান। আমার পরিচিত এরকম বেশ কিছু সহযোদ্ধা আছেন যারা আমার সঙ্গে দেখাও করেছেন। হ্যাঁ, তারা টিকিয়ে রেখেছেন, এবং গোবলয়ের তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা, সেখানেও এখনো কোনো কোনো জায়গায় ধাইমা আছে। কিন্তু ওই যে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রশাসনের
চাপে ব্যবসাটা বন্ধ হবে না? ভাবুন দেখি, ধাইমা দিয়ে যদি নর্মাল ডেলিভারি হতো যেমন আমাদের হয়েছিল, সেটা হলে এই যে 2,30,000 টাকা, সেটা কি হতো? মুনাফাবাজি হতো? হতো না। ভাবতে হবে, গভীরে যেতে হবে। কেন এসব স্বাস্থ্যবিধির নামে, আধুনিকতার নামে ওরা আমাদের ঐতিহ্যকে, আমাদের আয়ুর্বেদকে, মাটির কাছাকাছি থাকার চিকিৎসা ব্যবস্থাকে ওরা কেন কলঙ্কিত করেছে, বিলুপ্ত করে দিচ্ছে? দিয়েইছে, আবার দিচ্ছে কি, ভাবলেই বুঝতে পারবেন। যাই হোক, তারপরে কি হলো? সন্তানের জন্মের পরপরই ওই যে নেটাল কেয়ার ইউনিট থাকে না, নেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট কেন দেওয়া হয়? জন্ডিস, ওরে বাবা, এখন জানো তো, জন্ডিস মানে ওখানে দিয়ে আরো বিলটা বাড়াতো। হ্যাঁ, বাচ্চাদের। এগুলো তো আমার সহযোদ্ধা কাপলেরা জানতেন, এগুলো আলোচনায় হয়েছে, তারা নিজেরাও যথেষ্ট অনুসন্ধিৎসী, মানে ইনকিউজিটিভ, প্রচুর পড়াশোনা করেছেন এসব ব্যাপারে বাবা মা হওয়ার আগে। তো তারা বললেন এই সময় জন্ডিস স্বাভাবিক, ওটা নিজে থেকেই চলে যায়, একদমই তাই। কিন্তু ওই যে ভয় দেখায় ডাক্তারেরা, ইনকামের জন্য ভয় দেখায়, বাপরে জন্ডিস, ওটা আটকে দিয়েছেন, ওটা করতে দেননি, অর্থাৎ নেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ঢোকাতে দেননি। গেল। আর কি? ভিটামিন কে ইঞ্জেকশন দিতেই হবে বাচ্চাকে, ভাবো, ভিটামিন কে ইঞ্জেকশন দিতেই হবে, অমুক তমুক, অত রকমের ব্যাপার, এটাকেও আটকেছেন। এগুলো কবে দেওয়া হয় বলুন? আগে ছিল? আমরা কি অসুস্থ হয়ে জন্মেছি? মাথা কাজ করছে না? মাথা তো অনেকের চাইতে বেশি কাজ করে, আমি যা দেখতে পাচ্ছি। তো আমাদের ভিটামিন কে ইঞ্জেকশন লেগেছিল? কিছুদিন আগেও লাগতো না, কিছুদিন আগেও লাগতো না। এগুলো সব অ্যাড করছে, অ্যাড করে বিল বাড়াচ্ছে এবং অসুস্থ করার প্রক্রিয়াটাকে আরো তীব্র থেকে তীব্রতর করছে এরা। এটা ম্যানেজমেন্ট। কিন্তু একজন ডাক্তার, যার কথা তারা বললেন, মহিলা ডাক্তার যিনি দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু কোঅপারেট করেছেন, কিন্তু তিনি বা কি করবেন? তিনি কত দিক সামলাবেন? আর জানেন তো, এইসব নার্সিং হোমে ডাক্তারদের এই পলিসি মেকিং এর ক্ষেত্রে ডাক্তারদের ভূমিকা নগণ্য থাকে। এগুলো সব ফার্মা কোম্পানি ঠিক করে দেয়, আর ডাক্তাররা তো সেখানে চাকরি করেন, তারা একটা জায়গার উপরে উঠে গিয়ে বলতে পারেন না, এটাই স্বাভাবিক। তো যখন ডাক্তারকে তিনি বলেছিলেন, তারা বলেছিলেন যে আমার বাচ্চা ভ্যাকসিন নেবে না, এবং এটা একদম কিন্তু কনফার্ম। আপনি এই ব্যাপারে সবাইকে বলে রাখুন, অন্যান্য নার্স যারা যারা, সবাইকে যেন এটা আগে থেকেই ওরা ডাক্তারের সঙ্গে আলাপ। তখন সেই ডাক্তার তাদের বলেছিলেন যে হ্যাঁ, এটা আমি তো জানি, আমার দিদি আমেরিকায় থাকে, তারও কিছুদিন আগে বাচ্চা হয়েছে, কিন্তু আমি বলে বলে একটা ভ্যাকসিনও নেওয়াতে পারিনি। তো আমেরিকায়, বুঝতেই পারছেন তো আমেরিকায় কি হচ্ছে, আমি বারবার করে বলি। তো এই জায়গাটা লাকিলি আমেরিকার যে হচ্ছে, যেখানে বাবা মারা ভ্যাকসিন দিচ্ছেন না, প্রাকৃতিক পন্থায় ফিরে আসছেন, এটা আমি বহুবার বলেছি, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপ। তো সৌভাগ্যক্রমে এমন একজন আমেরিকার নাগরিক, এই ডাক্তারের দিদি, সেটা তিনি জানেন, আর এটা জানেন বলে একটু সুবিধে হয়ে গেল আর কি। ব্যাপারটা তার কাছে একেবারে অপরিচিত কিছু নয়, তাই তিনিও এক্ষেত্রে মেনে নিয়েছেন, কোনো রকম বাধা দেননি। তো যাই হোক, এদিকে আর একটা ছুতো ওরা পেয়ে গিয়েছিল শুক্রবার, মানে কালকে ওরা ছাড়তে চাইছিল না। কেন? ওই যে মাঝে একটু ওজন কমে গিয়েছিল, ওই যে ওজন কমলে ওরা আবার আতঙ্ক বলে, এই যে ওজন কমছে না, এবার তো ছাড়া যাবে না, আমাদের কাছে রাখতে হবে। তো লাকিলি কালকে আবার যখন ওজন করে, তখন দেখা গেল ওজন আর কমেনি, স্টেডি অবস্থাতেই আছে। তাই আর কোনো, যদি কমতো আবার, তাহলে একটা সমস্যা হতো, আবার রেখে দিত। সেটা ঘটেনি। সন্তানকে নিয়ে মা বাড়ি এসেছেন, সন্তান সুস্থ আছে, বাবার সঙ্গেও কথা হয়েছে, মায়ের সাথেও কথা হয়েছে আমার।
আহ, তারা ভালো থাকুন এই কামনা করি, সুস্থ থাকুন। সংক্ষেপে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমার অনুরোধ করব যে যারা এখনো বুঝতে পারছেন না তাদেরকে আক্রমণ করবেন না, হয় চুপ করে যান বা লিঙ্ক দিন, অথবা সৌজন্যপূর্ণ আচরণ করুন। ব্যক্তিগত আক্রমণ করলে আলাদা কথা, কিন্তু যারা অন্তত মনে হচ্ছে যে প্রশ্ন করছেন, জানার আগ্রহ দেখাচ্ছেন, সেটা করতে গিয়ে কিছু উল্টোপাল্টা কথা বলছেন কিন্তু প্রশ্ন করছেন, তাদের মধ্যে কিন্তু সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এই উদাহরণ, জলজ্জান্ত উদাহরণ, এই মা যার কথা আমি বললাম এতক্ষণ, কারণ আমরা কিন্তু সবাই এই সিস্টেমের মধ্যেই আছি। সেখান থেকেই তো আমাদের মগজ ধোলাই হয়েছে। আমরা সেভাবেই চলচ্চিত্র নির্বাচন করি, ক্রিকেট খেলার এখনো অন্ধভক্ত আমার সহযোদ্ধাদের মধ্যে আছে। পুরোটা তো একবারে বেরিয়ে আসা যায় না, ইটস ইম্পসিবল। আর তাই একটু একটু করে ব্যাপার থেকে বেরোতে হয়, ভাবতে হয়, প্রশ্ন করতে হয়, জানতে হয়। তাই এমন ঘটনা আগামীতেও ঘটবে। তাহলে ভাবতে পারেন যে ফার্মা কোম্পানির একেবারে দাস অন্ধভক্ত থেকে প্রাকৃতিক পন্থায় ফিরে আসা দম্পতি, শুধু দম্পতি নয়, তাদের জামাইবাবু বটে, এবং পরিবারের আরো কেউ কেউ এবার আস্তে আস্তে একটু একটু করে বোঝার চেষ্টা করছেন তাদেরকে। তো এটা একটা বড় ঘটনা, বিশাল বড় ঘটনা, একটা লড়াই, একটা আন্দোলন, একটা বিপ্লব। আপনারা গভীরে গেলেই বুঝতে পারবেন। তাই আসুন, প্রশ্ন যারা করছেন তাদেরকে উৎসাহিত করি, এনকারেজ করি, কটু কথা না বলে প্রাকৃতিক পন্থার কথা বলি, ভাবতে বলি। আবার বলি, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। জেনে বুঝে কম্পোনেন্ট কি আছে, কি ফল হতে পারে, সাইড এফেক্ট কি হতে পারে, রোগটা আদৌ কত ভয়ঙ্কর, কতজনের হয়, এগুলো সব জেনে বুঝে সিদ্ধান্ত নিন। আর যদি এ বিষয়ে এই অধমকে আপনাদের কাজে লাগে বলে মনে হয়, আমার সহযোগিতা বা তথ্য বা আলোচনা মনে হয় যে আপনাদের কাজে লাগতে পারে বা লাগে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। এবং তবে কি, কোনো দম্পতি যদি এই বিষয়ে আগ্রহ দেখান, তাদের সঙ্গে ফোনে কিন্তু এই বিষয়টা হবে না, অসম্ভব, কারণ আমি তাদের চিনিই না। ফেসবুক এখন ফেক প্রোফাইলে পরিপূর্ণ, এই কারণটা আমি আগেও জানিয়েছি। তো তাই তাদেরকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতে হবে, দেখা করতে হবে, দুজনকেই আসতে হবে। কারণ কি, দেখা গেল হাজবেন্ড বুঝলেন, তাঁর স্ত্রী বুঝলেন না, স্ত্রী বুঝলেন, হাজবেন্ড বুঝলেন না, অন্তত এই দুজনকে তো পরে একে অপরের সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে এই ক্ষেত্রে। নইলে কিন্তু সমস্যা, বিপাকে পড়ে যাবেন। অন্তত এই দুজনকে ঐক্যমত্য রাখতে হবে এই বিষয়টাতে। তাই আমি সবসময় বলি দুজনকেই আসতে হবে এই রকম ক্ষেত্রে। তো অন্তত পক্ষে আমাকে নিশ্চিত হতে হবে যে না, হ্যাঁ, দুজনেই এই বিষয়ে একমত। নইলে কিন্তু মাঝপথে ভেস্তে যায়, এবং অনেক ঘটনাও কিন্তু, এমন ঘটনাও ঘটেছে। বালুরঘাটের ক্ষেত্রে এরকম আমি কিছুদিন আগে একটি লাইভে বলেছিলাম, সুসংবাদ হতে গিয়েও সুসংবাদটা হয়নি। কারণ এটাই যে স্বামী বুঝেছিলেন কিন্তু স্ত্রী বোঝেননি, বা তাকে বোঝানোর ক্ষেত্রে স্বামী কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেননি। নিজে বুঝলে হবে না এটা। তো যাই হোক, আর একটা কথা বলি, সবকিছুই আপনারা লাইভে জেনে নেবেন, মেসেজ করে জেনে নেবেন, ফোনে জেনে নেবেন, এই অভ্যেসটা ছাড়ুন। এটা খুব খারাপ অভ্যেস। অনেকে বিভিন্ন কারণে দূরবর্তী হলে তবু একটা কথা থাকে, তবু বহু দূরে। এটা তো আপনার সন্তানের নবজাতকের ব্যাপার। আপনাদের যদি আগামী নিয়ে ভাবনা না থাকে, দূর থেকে আসতে না পারেন, তাহলে আমার কিসের ভাবনা আপনাদের নিয়ে? হ্যাঁ, আমি কেন ভাবতে যাব আপনাদেরকে নিয়ে? খুব স্ট্রেট কথা।
আপনার নবজাতককে ব্যাপারে আপনি আগামীর বা সদ্য মানে বা জন্মেছে বা আগামীতে জন্মাবে তার বিষয়ে আপনি একটু দূর থেকে আসতে পারছেন না দেখা করতে বা কথা বলতে, ব্যাপারগুলো বুঝতে সময় নেই আপনার, তো আমার কেন আপনাদের জন্য সময় থাকবে? হ্যাঁ, থাকবে না। এ ব্যাপারে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি বিভিন্ন ভিডিওতে, লেখালেখিতে। আর যারা মনে করছেন যে শুধু দূর থেকে প্রশ্ন করে, দু একটা কমেন্ট করে, শেয়ার করে, হ্যাঁ, ধরি মাছ নাছুই পানি করে, প্রকৃত লড়াইয়ে না থেকে শুধু সব কিছু জেনে নেবেন, ফ্রিতে নাকি জেনে নেওয়া যাবে আর কি, জেনে নিয়ে সব কিছু অ্যাপ্লাই করবেন, ব্যাপারটা হয় না। তাহলে তো হয়েই যেত, তাহলে তো টেলিমেডিসিনই সফল হতো, তাহলে এতদিনে আর লাগতো না কাউকে, তাই না? সাবধান থাকুন, এভাবে বিপদে পড়ে যাবেন। কিন্তু একটা বললেও আপনাকে কেউ মেসেজ করে এই করুন, কিন্তু আপনার মধ্যে প্রশ্ন জাগলো না, 2 লাইন 3 লাইনে সেরে দিলেন, আপনি সেটা করতে গেলেন, দেখা গেল তিনি ওই যে মেসেজে তাড়াতাড়ি করে উত্তর দিতে গিয়ে তিনি একটা পয়েন্ট মিস করেছেন, সেটা বললেন না, ব্যাস হয়ে গেল। তাই মুখোমুখি কথা বলুন, অনেক কিছু মনে পড়বে, সময় নিয়ে আসুন, নইলে ক্ষতি হবে, ভালো হবে না, উল্টে ক্ষতি হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার বলছি, আগামীকাল 4টে থেকে 5টার মধ্যে হোটেল সানশাইনে আমি থাকবো। এই সময়ের মধ্যে আসুন যারা আসতে চাইছেন, এবং একে অপরের সঙ্গে আমার মাধ্যমে, আমি তো সেতু মাত্র, আর কিছুই নই, মাধ্যমে মুখোমুখি আলাপ হোক, এটাই কামনা রাখি। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভাবনা ছড়ান, প্রশ্ন করুন।